প্রিয় 19তম বিসিএস লিখিত পরীক্ষার্থীবৃন্দ, আজকে 10 অক্টোবর অনুষ্ঠিত দর্শন বিভাগের যে সাবজেক্টিভ অংশের সব প্রশ্নের সমাধান নিয়ে আজকে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। অনুপ স্যার, 34 বিসিএস সাধারণ শিক্ষা। তো প্রথমে 101 নম্বর প্রশ্ন যেটা ছিল, আমরা আজকে চামেলি কোডের যে সেট 4 নম্বরের প্রশ্নের অংশটি সমাধান করছি। 101 প্রশ্ন, বাংলাদেশের কোন দার্শনিক সমন্বয়ী ভাববাদী দার্শনিক হিসেবে পরিচিত? গোবিন্দচন্দ্র দেব। তিনি ভাববাদ এবং বস্তুবাদের মধ্যে সমন্বয় সাধন করেছেন তার দর্শনে। আবেগবাদের প্রবক্তা এ.জে.আর। 103 নম্বর, দর্শনকে কোন অর্থে বিজ্ঞান বলা যায়? দর্শনকে বিচারমূলক এবং বিশ্লেষণমূলক পদ্ধতির জন্য বিজ্ঞান বলা যায়। সৃষ্টিতত্ত্ব। সৃষ্টিতত্ত্ব কি? সৃষ্টিতত্ত্ব হচ্ছে ধর্মভিত্তিক দার্শনিক মতবাদ, যেখানে ঈশ্বর বা গড বা আল্লাহ তাআলা কোনো এক বিশেষ মুহূর্তে এই পৃথিবী সৃষ্টি করেছেন বলে ধারণা করা হয়। বৌদ্ধ দর্শনে সম্যক কর্মান্ত বলতে সঠিক কর্মকে বোঝায়। মূল্য দুই প্রকার প্রধানত। একটা হচ্ছে তোমার মূল্য দুই প্রকার, একটা হচ্ছে তোমার এক্সট্রিনসিক ভ্যালু এবং ইন্ট্রিনসিক ভ্যালু। 107 নম্বর, আধুনিক বস্তুবাদীরা সাধারণত কিসের ওপর? বিজ্ঞান এবং যুক্তির ওপর। একত্ববাদী দার্শনিক হলেন এখানে একত্ববাদী দার্শনিক হলেন আহ অ্যানাক্সিমিনিস। আহ, তারপরে বলা হয়েছে একত্ববাদী জড়বাদী দার্শনিক হচ্ছেন অ্যানাক্সিমিনিস। মন ও শরীর সম্পর্কে তত্ত্বটি তুলে ধরেছেন রেনে ডেকার্ট। জ্ঞানতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে ভাববাদের বিপরীত মতবাদ হচ্ছে বাস্তববাদ। পেশাগত দুর্নীতি দূরীকরণে দার্শনিক দৃষ্টিকোণ থেকে কোন গুণের বিকাশ জরুরি? সততা ও জবাবদিহিতা। আল্লামা ইকবালের বিখ্যাত গ্রন্থ আসরার-ই খুদি, ইনি ফার্সি ভাষায় এই গ্রন্থটি রচনা করেছিলেন। কোন যুক্তির সিদ্ধান্ত আশ্রয় বাক্যকে অতিক্রম করে যায়? আরোহ যুক্তি, কারণ আমরা জানি বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে এখানে সার্বিক সিদ্ধান্তে পৌঁছানো হয়। 114 নম্বরে, ভারতীয় দর্শনে পরিণামবাদী দার্শনিক হিসেবে পরিচিত রামানুজ, কারণ তার মতে এই জগৎ হচ্ছে ঈশ্বরের পরিণাম। কোন দার্শনিক দর্শনকে জ্ঞান বিষয়ক বিজ্ঞান ও তার সমালোচনা হিসেবে অভিহিত করেন? ইম্মানুয়েল কান্ট, জার্মান দার্শনিক। একজন ব্যক্তি যখন মিথ্যা কথা বলে তখন সে অন্য মানুষের প্রতি সততার মৌলিক কর্তব্য লঙ্ঘন করে। বোধ শক্তির আকারের বিষয়ে কথা বলেন ইম্মানুয়েল কান্ট, কারণ তিনি 12টি ক্যাটাগরির কথা বলেছিলেন। 118 নম্বরে, পি ভেল কিউ নেগেশন পি দেয়ারফর কিউ, এটি একটি বৈকল্পিক ন্যায়, কারণ এখানে ভেল মানে অথবা, অর্থাৎ পি অথবা কিউ সত্য হবে, পি সত্য হয় নাই, অথবা অতএব কিউ সত্য হয়েছে। এটা বৈকল্পিক ন্যায়ের উদাহরণ। প্রতীকী যুক্তিবিদ্যা থেকে প্রশ্নটি এসেছে। 119 নম্বর, কোনো কাজের নৈতিকতা যখন তার উদ্দেশ্যের উপর নির্ভর করে, ফলাফলের উপরে নয়, এটা হচ্ছে কর্তব্যবাদ। 120 নম্বর, কোনটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান নয়? এটা এক প্রশ্নের উত্তর হবে মনোবিজ্ঞান, কারণ আমরা জানি মনোবিজ্ঞানে যেটি বলা হয় যে মনোবিজ্ঞানে এখানে মনোবিজ্ঞান কোনো আদর্শের উপর ভিত্তি করে নয়, জাস্ট বিষয়টির যেমন সেভাবেই বর্ণনা করা হয়। অন্যদিকে যুক্তিবিদ্যা, নীতিবিদ্যা, নন্দন তত্ত্ব দর্শনের মূল্যবিদ্যার অংশ। এখানে আহ কোনো একটা আদর্শের উপর ভিত্তি করে এই যুক্তিবিদ্যা, নীতিবিদ্যা এবং নন্দন তত্ত্বের আলোচনা করা হয়ে থাকে। হিউমের মতে জ্ঞানের উৎস অভিজ্ঞতা, কারণ আমরা জানি হিউম একজন চরম অভিজ্ঞতাবাদী দার্শনিক। অবভাষিক ভাববাদের প্রবক্তা ইম্মানুয়েল কান্ট। দর্শন হিসেবে সর্বপ্রথম দর্শনের কোন শাখাটি? বিশ্বতত্ত্ব, কারণ দর্শনে আমরা পাশ্চাত্য দর্শনের জনক থেলিস এবং দার্শনিকরা সর্বপ্রথম এই বিশ্বের আদিম উপাদান নিয়ে আলোচনা করেছেন। দর্শনে কোন ধরনের সমস্যা নিয়ে আলোচনা করা হয়? জগৎ এবং জীবনের মৌলিক সমস্যা। আরজালি সত্য, সুন্দর এবং মঙ্গল নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর আলোচনা করেছেন। অবভাষিক ভাববাদের প্রবক্তা ইমানুয়েল কান্ট। দর্শন হিসেবে সর্বপ্রথম দর্শনের শাখাটি বিশ্বতত্ত্বের অংশ আলোচনার অন্তর্ভুক্ত। দর্শন হিসেবে আহ,
কোন শাখাটি বিবেচিত হয় সর্বপ্রথম? কারণ বিশ্বতত্ত্ব, কারণ আমরা জানি প্রাচীন গ্রিক দর্শনের যে দার্শনিক যিনি ছিলেন তিনি ছিলেন থেলিস। থেলিসই সর্বপ্রথম দর্শন নিয়ে আলোচনা করেন, এবং এই বিশ্বের জগতের মৌলিক উপাদানগুলো নিয়ে প্রাচীন গ্রিক দার্শনিকরা আলোচনা করেছেন। দর্শনে কোন ধরনের সমস্যা নিয়ে আলোচনা করে? জগৎ এবং জীবনের মৌলিক সমস্যা, আরজালি মতবাদের বিজ্ঞান মনস্কতা, বাস্তববাদের প্রবণতার সাথে সম্পর্কিত। 126 নম্বরে নিচের কোন দার্শনিক সত্য, সুন্দর, মঙ্গল নিয়ে আলোচনা করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। এরিস্টটলের মতে বুদ্ধির সক্রিয় অংশটুকু অমর। ডেকার্টের মতে তিন ধরনের ধারণা বিদ্যমান, একটা হচ্ছে সহজাত ধারণা, আগন্তুক ধারণা এবং কৃত্রিম ধারণা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাথে যে বিষয়টি সব থেকে বেশি জড়িত সেটি হচ্ছে মানবতাবাদ। অস্তিত্ববাদ একটি দার্শনিক আন্দোলন, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর একটি দার্শনিক আন্দোলন। নিশ্চল জড়বাদের প্রবক্তা জন ডাল্টন কোন মুসলিম দার্শনিক মরমী দার্শনিক হিসেবে পরিচিত? আল্লামা ইকবাল, ইনি পাকিস্তানের দার্শনিক। দুঃখবাদের রাজপুত্র বলা হয় আর্থার শোপেনহাওয়ার। ফিক্টে একজন ভাববাদী দার্শনিক। দর্শনের কোন শাখা জ্ঞানের প্রকৃতি, উৎস, সীমাবদ্ধতা, বৈধতা নিয়ে আলোচনা করে? জ্ঞানবিদ্যা। বাংলাদেশের কোন দর্শনের সাথে মরমী চিন্তাধারার সংশ্লিষ্টতা রয়েছে? বাউলবাদ। আরোহের প্রাণ হলো আরোহমূলক লম্ব, কারণ এখানে কয়েকটি দৃষ্টান্তের উপর ভিত্তি করে একটা সার্বিক সিদ্ধান্ত নেওয়া হয়। কোন দার্শনিককে সর্বেশ্বরবাদী দার্শনিক বলা হয়? স্পিনোজা। ভিয়েনা সার্কেল অস্তিত্ববাদী দার্শনিক আন্দোলনের সাথে জড়িত। বেদান্ত দর্শনের সৎ শব্দটি অস্তিত্বশীলতা হওয়াকে বোঝায়। নৈতিক প্রগতি বলতে বোঝায় সমাজে আরো ন্যায়সঙ্গত এবং মানবিক করার যে প্রচেষ্টা। আহ ইতিবাচক অধিকারের উদাহরণ হচ্ছে শিক্ষার অধিকার। আত্মগত মূল্যতত্ত্বের প্রবক্তা উইলিয়াম জেমস। যান্ত্রিক বিবর্তনবাদের প্রবক্তা হারবার্ট স্পেন্সার। কোনটি উপায়গত মূল্যবোধের অন্তর্ভুক্ত নয়? জ্ঞান, কারণ জ্ঞানকে জ্ঞানের জন্যই পাওয়ার চেষ্টা করা হয়। নৈতিক অশুভের কারণ হচ্ছে মানুষের ইচ্ছার স্বাধীনতা। বিশপ বার্কলি একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক। অন্তর্নিহিত মূল্য শব্দটির অর্থ হচ্ছে নিজ গুণে মূল্যবান। নিয়ন্ত্রণবাদ অনুযায়ী মানুষের কর্মকাণ্ড অতীতের ঘটনা ও প্রাকৃতিক নিয়ম দ্বারা নিয়ন্ত্রিত। পরানীতিবিদ্যা একটি আদর্শমূলক পরানীতিবিদ্যা এইটি আহ, বিশ্লেষণমূলক, দুঃখিত, এটি বিশ্লেষণমূলক বিদ্যা, কারণ এখানে নৈতিক পদ এবং উক্তির বিশ্লেষণ করা হয়। তাহলে পরানীতিবিদ্যার যে নীতিবিদ্যার যে বিষয়গুলো আছে এই বিষয় পদ উক্তি এগুলোর বিশ্লেষণ করা হয়, সেজন্য একটি বিশ্লেষণমূলক বিদ্যা। এখানে টোটেস দেওয়া হয়েছে কিন্তু হবে টোটেম। টোটেম দুই প্রকার। হেগেলের মতে সমগ্র জাগতিক বিবর্তন হচ্ছে পরম আত্মার আত্মোপলব্ধির প্রক্রিয়া। গৌণ গুণের অস্তিত্ব কিসের ওপর নির্ভর করে? ব্যক্তির ওপর, কারণ এটি বস্তুর উপর নির্ভর করে না। বস্তুর উপর যেটি নির্ভর করে সেটিকে মুখ্য গুণ বলা হয়। কর্মক্ষেত্রে নৈতিক দ্বিধায় পড়লে নীতিবিদ্যা শাখাটি বেশ সহায়ক হতে পারে। কোন ঘটনাটি নির্দেশক? এটা বরফ শীতল। ইউরোপে অ্যাভারোস নামে পরিচিত ছিলেন ইবনে রুশদ। সুখী একমাত্র অভ্যন্তরীণ মূল্যবোধের সুখী একমাত্র অভ্যন্তরীণ মূল্যবোধের উপায়, এটি কে বলেছেন? এটি সুখবাদে বলা হয়ে থাকে। ক্রিয়া প্রতিক্রিয়াবাদের প্রবক্তা ডেকার্ট, কারণ এখানে তিনি দেহ এবং মনের ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করেছেন। হিউমের মতে হিউম বলে আত্মাকে বান্ডিল অফ পারসেপশন বলেছেন, অর্থাৎ আত্মা হচ্ছে প্রত্যক্ষণের সমষ্টি। গীত গোবিন্দ সংস্কৃত ভাষায় রচিত। কান্টের দর্শনের অধিকার এবং কর্তব্য যুক্তি ও সৎ ইচ্ছার উপর নির্ভর করে। সহজাত ধারণা সেগুলো যে ধারণা আমাদের জন্ম থেকে মনের মধ্যে উপস্থিত থাকে, যে দার্শনিক প্রবণতা অনুসারে বাস্তবতার মূল ভিত্তি জড়বস্তু নয় মন, তাকে ভাববাদ বলা হয়। ন্যায় দর্শনে পাঁচ প্রকার অনুপপত্তির কথা বলা হয়েছে। দান্দিক পদ্ধতির প্রবক্তা হেগেল, কিন্তু দান্দিক বস্তুবাদের প্রবক্তা কার্ল মার্কস। এটা মনে রাখতে হবে, কারণ কার্ল মার্কস হেগেলের দান্দিক পদ্ধতি থেকেই দান্দিক বস্তুবাদে আসেন। গর্ভপাত বিরোধী অবস্থানের মূল যুক্তিটি প্রায়শই ভ্রূণের জীবনের নৈতিক অধিকারের কথা বলা হয়। প্রয়োগবাদের প্রবক্তা উইলিয়াম জেমস। অন দ্য ইমপ্রুভমেন্ট অব দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ এথিক্স গ্রন্থটির লেখক স্পিনোজা। প্রাগমা শব্দটির অর্থ হচ্ছে কার্যকারিতা। বুদ্ধিবাদী দার্শনিকগণ জ্ঞানের ক্ষেত্রে কোন পদ্ধতি প্রয়োগ করেন? অবরোহ পদ্ধতি। মজুতদারি কোন মৌলিক নৈতিকতার উদাহরণ? এটা হচ্ছে মজুতদারি, ন্যায়পরায়ণতা এবং সমতা। আর সহানুমানের কয়টি পদ থাকে? সহানুমানের তিনটি পদ থাকে।
প্রধান পদ, অপ্রধান পদ এবং সিদ্ধান্ত। এখানে নৈতিক উক্তির সমূহ ছদ্ম ধারণা। এয়ার বলেছেন নৈতিক বিবর্তনবাদের জনক হার্বার্ট স্পেন্সার। অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, এটা বলেছেন বার্কলি। বাংলাদেশের অদ্বৈতবাদ সুফিবাদের ধারার সাথে সংযুক্ত। সহানুমানের মোট 10টি মৌলিক নিয়ম রয়েছে। জড়বাদের মতে সত্তা স্বরূপ কেবল ভৌত বা জড়। অধিবৈদ্যক দৃষ্টিকোণ থেকে ভাববাদের বিপরীত মতবাদ হচ্ছে জড়বাদ। জগৎ ইচ্ছা শক্তির প্রকাশ, এটা আর্থার শোপেনহাওয়ার বলেছেন। প্রকৃতিবাদী অনুপপত্তির প্রবক্তা জি মুর। এখানে ভালোকে যদি সুখ দুঃখ এরকম প্রকৃতিক গুণের মাধ্যমে ব্যাখ্যা করা হয়, তখনই প্রকৃতিবাদ বা ন্যাচারালিস্টিক ফ্যালাসির তৈরি হয়। কোন বৈশিষ্ট্যটি অবধারণের জন্য সর্বোৎকৃষ্ট? মানব জ্ঞানের সরলতম রূপ, যা সত্য বা মিথ্যা হতে পারে। আত্মা অমর, উক্তিটি যাচাইযোগ্য নয়, তাই এটি এটি অর্থহীন, এটা বলেছেন যৌক্তিক প্রত্যক্ষবাদ। আত্মহত্যার প্রশ্নে খ্যামুর অ্যাবসার্ড ধারণাটি জীবনের অর্থহীনতার মুখোমুখি হওয়ার প্রয়োজনীয়তাকে বলা হয়। যদি মেঘ থাকে তাহলে বৃষ্টি হবে। তো এখানে পূর্ব অস্বীকৃতির ভ্রান্তিটি ঘটেছে। আকারগত সত্য সাধারণত কি নামে পরিচিত? এটা বৈধতা নামে পরিচিত। লৌকিক বাস্তববাদের অপর নাম হচ্ছে সরল বাস্তববাদ। একটি যুক্তিবাক্যে সাধারণত দুটি পদ থাকে, একটা হচ্ছে উদ্দেশ্যপদ এবং অপরটি হচ্ছে বিধেয় পদ, আর মাঝখানে যেটি থাকে সেটিকে সংযোজক বলা হয়। প্রথম জড়বাদী দার্শনিক থেলিস, কারণ তিনি পানিকে জগতের মূল উপাদান হিসেবে অভিহিত করেছিলেন। যুক্তি যুক্তিবিদ্যা একটি আদর্শনিষ্ঠ এবং আকারগত বিজ্ঞান। কোন দার্শনিক প্রয়োগবাদী কিন্তু আমেরিকান দার্শনিক নন? তিনি হচ্ছেন এফ.সি.এস. শিলার, কারণ সি.এস. বার্স, উইলিয়াম জেমস, জন ডিউই তিনজনই আমেরিকান দার্শনিক, কিন্তু এফ.সি.এস. শিলার ছিলেন ইংল্যান্ডের দার্শনিক। ইচ্ছার স্বাধীনতা তত্ত্বের প্রবক্তা ইম্মানুয়েল কান্ট। জড়বাদের মতে জ্ঞানের উৎস প্রত্যক্ষণ, কারণ প্রত্যক্ষণের মাধ্যমে জড়ের অভিজ্ঞতাটি অর্জিত হয়। উইলিয়াম জেমসের মতে জগতের মূল উপাদান বিশুদ্ধ অভিজ্ঞতা, এটা তিনি মৌলিক অভিজ্ঞতাবাদে বলেছেন। দ্বৈতবাদী দার্শনিক হলেন রেনে ডেকার্ট। ব্যক্তিত্ব বিকাশে দর্শনের ভূমিকা অন্তর্দৃষ্টি এবং প্রজ্ঞা বিকাশে ভূমিকা রাখে। দাঁতের বদলে দাঁত, খুনের বদলে খুন, রক্তের বদলে রক্ত, এটা প্রতিশোধমূলক শাস্তিকে ইঙ্গিত করে। এটা প্রতিশোধমূলক শাস্তির উদাহরণ। পুরুষ ও প্রকৃতির সাংখ্য দর্শনের দুটি স্বাধীন এবং চিরন্তন মৌলিক সত্তা। শিক্ষা একটি সামাজিক প্রক্রিয়া, এটি বলেছেন জন ডিউই। তো এই ছিল 49তম বিসিএস এর যে প্রশ্নের সমাধান। তো আশা করছি তোমাদের সবারই পরীক্ষা ভালো হয়েছে এবং সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো অনুপ স্যারের পক্ষ থেকে। তো তোমরা সবাই দর্শন একাডেমি এবং দর্শন বিভাগের সাথে থাকো, এবং পরবর্তীতে এনটিআরসি এর যে বা তোমাদের শিক্ষক নিবন্ধন পরীক্ষার সকল ধরনের প্রস্তুতিতে তোমরা অনুপ স্যারের সাথে যোগাযোগ করতে পারো। অনুপ স্যারের সাথে যোগাযোগ করার, অর্থাৎ আমার সাথে যোগাযোগ করার ঠিকানা মোবাইল নম্বর 01722255566। তো ধন্যবাদ সবাইকে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা।